আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি পাঠ করতে যাচ্ছি একটি নতুন রহস্য উপন্যাস, গার্গীর। এর আগে আমি গার্গীর দুটো রহস্য উপন্যাস আপলোড করেছি, আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন এবং প্লেলিস্টের লিঙ্ক আপনারা তো জানেন ডেসক্রিপশানে দেওয়াই থাকে এবং আমার চ্যানেল লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়াই থাকে। আপনারা ইচ্ছামতো সেখান থেকে চয়েস করে শুনে নিতে পারবেন। আজকের গল্পের নাম হচ্ছে সোনালি সুতোর ফাঁস, লেখক তপন বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি আমাকে পড়তে অনুরোধ করেছেন সুতৃষ্ণা ঘোষ। তাহলে চলুন আর দেরি করব না, সরাসরি চলে যাব গল্প পাঠের আসরে। আর হ্যাঁ, আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করে জানাবেন কেমন হলো। এছাড়া গল্পটা ধৈর্য ধরে পুরোটা শুনবেন, না হলে আপনারা পরের এপিসোডটা বুঝতে পারবেন না বা রিলেট করতেও পারবেন না। তাহলে চলুন চলে যাচ্ছি গল্পের আসরে। আজকের গল্প সোনালি সুতোর ফাঁস, অধ্যায় 1। লোডশেডিংয়ের মধ্যে টিমটিম করে জ্বলতে থাকা মোমবাতির শিখাটাও কেউ যদি এক ফুঁয়ে নিভিয়ে দেয় তাহলে যে ডাহা নিশ্ছিদ্র অন্ধকার আচমকা গ্রাস করে ঘরটিকে, সুইস পার্কের অভিনন্দন বহুতল বাড়িটির 3 তলা ফ্ল্যাটের ভেতরটা এখন ঠিক সেই রকম। উত্তেজিত নীলাদ্রি শয্যায়, অবসন্ন বর্ণালী সোফায় গা এলিয়ে 10 বছরের রুম কাঁদছে। কয়েকদিন এক নাগারে এড়ে লাগা বৃষ্টির পর টানা 2 দিন চামড়া ফোড়া রোদ। জুনে রোদের তীব্রতা ঠিক কীরকম তা হাড়ে হাড়ে বুঝতে পারছে কলকাতার মানুষ। তেমনই ভ্যাপসা অসহ্য আইঢাই গরম। এর মধ্যে আমেরিকা থেকে দিল্লি হয়ে কাল সন্ধে কলকাতা ফিরেছেন নীলাদ্রি মল্লিক। খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। টানা 10 দিনের ঝোড়ো শিডিউল ছিল স্টেটসে। রাতে বিশ্রাম নিয়ে আজ দিনটা পুরোপুরি খালি রেখেছিলেন। পরশু রুমের জন্মদিন, কিভাবে পালিত হবে উৎসবটা তারই পরিকল্পনা। কেনাকাটি সবই আজ হওয়ার কথা ছিল। বর্ণালীও তার ব্যস্ত সমস্ত অফিসের কাছ থেকে ছুটি নিয়েছেন। নীলাদ্রি ঘুম ভাঙে একটু বেলা করে। প্রাথমিক আলোচনার পর টাকার সন্ধানে চেক বই খুঁজতে গিয়ে দেখলেন সেটি যথাস্থানে নেই। একটু আশ্চর্যই হলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা বর্ণালী, তুমি জানো আমার চেকবুকটা কোথায় গেল? তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 3 জনেরই মার্কেটিংয়ে যাওয়ার কথা ছিল। কিচেনে রান্না সারতে তাই ব্যস্ত ছিলেন বর্ণালী। বাইরে বেরিয়ে বললেন, না আমি তো হাত দিইনি। তুমি হাত দাওনি তো কোথায় গেল? কোথায় গেল সেটা আমি কি করে জানবো? যেখানে সেখানে তুমি রেখে দাও, একটু খুঁজে দেখো না ভালো করে। দেখো আমার সব খোঁজা হয়ে গেছে, এখন তোমার আলমারি বা অন্য কোথাও আছে কিনা সেটা খোঁজো। বর্ণালী বিরক্ত হয়ে বললেন, দেখো আমি না তোমার চেক বইয়ে হাত দিই না, শুধু শুধু আমার আলমারিতে আমি কেন খুঁজতে যাব? ঝড় উস্কে ওঠার সেই শুরু। এটা ঠিক যে বর্ণালী তার স্বামীর চেক বইয়ে হাত দেন না, কিন্তু তবুও বাইরে কোথাও যাওয়ার আগে নীলাদ্রি চেকবুকটা রেখে যান তার বইয়ের আলমারিতে। আলমারিতে অবশ্য চাবি দেওয়া থাকে, তবে চাবির অবস্থানও বাড়ির সবাই জানে। চেক বইটা যথাস্থানে নেই দেখে নীলাদ্রির কেমন যেন একটা খটকা লেগেছিল। বর্ণালীর সঙ্গে এক প্রস্থ কলহের পর চট করে গাড়িটা নিয়ে বেরিয়েছিলেন ব্যাংকের উদ্দেশ্যে। খড় রোদ্দুরে পৃথিবী যেন পুড়ছে। পৃথিবীর মধ্য দুপুর, ঘড়িতে 1টা বেজে 10। ব্যাংকে পৌঁছে প্রথমে জানলেন তার অ্যাকাউন্ট থেকে গত 10 দিনে প্রায় 60,000 টাকা তোলা হয়েছে। 2-3 দিন পর পর ব্যবহার করা হয়েছে 4টে চেক, প্রতিটা চেকের নিচে তার সই। ঘটনাটার খোল নলচে উপলব্ধি করার পর দরদর করে ঘাম বেরোচ্ছিল নীলাদ্রির। চেকের নিচে সইগুলো বারবার দেখছিলেন ঘুরিয়ে ফিরিয়ে, অবিকল তারই সই।
তা স্বাক্ষরটি সরল দু চারটে আঁচড়ের সমষ্টি। সেই আঁচড়গুলো কি অসাধারণ দক্ষতায় নকল করা হয়েছে। কিছু বলতেও পারছিলেন না ব্যাংক কর্মীদের, কারণ যে প্রক্রিয়ায় তার সই নকল করে এতগুলো টাকা তোলা হয়েছে তার একটা কাল্পনিক চিত্র ঝলসে উঠেছিল মগজে। কি অভাবনীয়, কি ভয়ঙ্কর! রাগে কাঁপছিল তার পঞ্চাশোর্ধ্ব পৃথুল শরীর। ইতস্তত করে ব্যাংক কর্মীদের কাছে তিনি জানতে চাইলেন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, মানে কেউ কি একটু মনে করে বলতে পারবেন, মানে আমার চেক নিয়ে কে বা কারা ব্যাংকে এসেছিল? নীলাদ্রি অঞ্চলের মোটামুটি একজন নামী ব্যক্তিত্ব। ব্যাংক কর্মীরা অনেকেই তার খোঁজ খবর রাখেন। একজন সিনিয়র ক্লার্ক, তার নাম বিজন সমাদ্দার, এগিয়ে এসে বললেন, আমি আপনার অ্যাকাউন্টটা মেনটেন করি। রোজই তো বহু মানুষের চেক ভাঙাতে হয়, তো এসব তো মানে মনে থাকে না। তবে হ্যাঁ, যদ্দূর আমার মনে পড়ছে। তার প্রশ্নের উত্তরে ভাষা ভাষা যে বর্ণনা তারা দিলেন, চশমা পরা অল্প বয়সী লম্বা তেমন কোনো কিশোর বা তরুণকে তিনি চেনেন বলে তার মনে হলো না। নীলাদ্রি মনে করে উঠতে পারলেন না এমন কোনো তরুণকে তিনি চেনেন কিনা। তবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা রোজই কি এই তরুণ এসেছিল চেক ভাঙাতে? বিজন সমাদ্দার নামে ভদ্রলোক স্পষ্ট করে সেটা বলতে পারলেন না, পারা সম্ভবও নয়। তবু তিনি বললেন, আসলে ঠিক মনে পড়ছে না, তবে যার কথা মনে পড়ছে খুব ছটফট করছিল টাকাটা পেতে দেরি হচ্ছে বলে। আর তার সঙ্গে একজন সঙ্গিনী ছিল, এটা আমার মনে পড়ছে। নীলাদ্রি চোখ বুজে কিছুক্ষণ চেষ্টা করলেন ক্রোধ দমন করতে। কবে কোন চেকে কত টাকা তোলা হয়েছে তার একটা হিসেব পাস বইতে নিয়ে যখন ফ্ল্যাটে ফিরলেন তখন বেলা 3টে। বর্ণালী দরজা খুলে দিতেই তার মুখের ওপর পাস বইটা ছুঁড়ে দিয়ে চিবানো গলায় বললেন, এই দেখো, তোমার আদরের ছেলের কাণ্ড দেখো। আমার আদরের ছেলে? বর্ণালীরও রাগ মুহূর্তে চলকে উঠল মাথায়। চেক বইটা হারিয়ে যাওয়ার কারণে কেন যেন তার মনে বিজবিজ করছিল একটা বিভ্রান্তি। রাগ প্রশমিত করে মেঝেয় পড়ে থাকা পাস বইটা তুলে নিয়ে শেষ পৃষ্ঠায় লেখা একরা শূন্য দেখতে দেখতে কিরকম শূন্য হয়ে গেল তার বুক। বললেন, এত টাকা কে তুললো ব্যাংক থেকে? কে আবার? তোমার ছেলে। কি বলছো তুমি আজে বাজে কথা? এত টাকা ও তুলতে কেন যাবে? কি করে বা তুলবে তোমার চেকবুক নিয়ে? হ্যাঁ, এইটা এইটা তুমি আমাকে বলছো? তুমি জানো না ও কিরকম ছেলে? বর্ণালী একটু থেমে গিয়ে বললেন, আরে কি করে তোমার চেকবুক ও ব্যবহার করবে? তুমি তো আর ব্ল্যাঙ্ক চেকে সই করে রেখে দিয়ে যাওনি। নীলাদ্রির শরীরে রাগ তখন চড়ছিল। টাকাটা ব্যাংক থেকে হাপিস হয়ে গেছে বলেই শুধু নয়, সেটা তার ছেলে টিটোর একটা কীর্তি বলেই আরও বেসামাল হয়ে পড়েছিলেন প্রবল ক্রোধে। তিনি বললেন, আমার সইয়ের জন্য না তোমার ছেলে আর অপেক্ষা করেনি। সে আমার সই ভালোই নকল করতে শিখেছে। তোমার সই নকল করেও চেক ভাঙিয়েছে? বর্ণালী ব্যাপারটা ভাবতেই পারছিলেন না। পরক্ষণেই তার মনে পড়ল বছর খানেক আগে টিটো তার অঙ্কের খাতায় একগাদা আঁকিবুকি কেটে দেখিয়েছিল, বলেছিল, দেখো মা, দেখো দেখো, আমি বাবার সই কিন্তু করতে শিখে গিয়েছি। বর্ণালী তাকে খুব বকেছিলেন, বলেছিলেন, ছি, এইভাবে না কারো সই কিন্তু নকল করতে নেই, এটা কিন্তু একটা অপরাধ। তবুও একটা ক্ষীণ সন্দেহ তার থেকেই যায় মনের ভেতরে। বলতে তিনি চেষ্টা করলেন, কিন্তু এতগুলো টাকা নিয়ে ও কী করবে? কি করবে নয়, বলো কি করেছে। সেটা তোমার ছেলেই জানে, তাকেই জিজ্ঞাসা করো। বর্ণালীর ভেতর কি একটা প্রবলভাবে ভাঙচুর হচ্ছিল। টিটো যে একটু একটু করে বদলে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছিলেন কিছুদিন ধরে। দুই একবার জিজ্ঞাসা করেছেন, কী রে, পড়াশোনায় তোর আগের মতো মন নেই, রেজাল্টটাও তো বেশ খারাপ হয়েছে, কি হয়েছে একটু বল না। কিন্তু টিটো হেসে এড়িয়ে গেছে। সে বলেছে, ওহ মা, কি আবার হবে, কিছুই তো হয়নি। টিটোর মুখ চোখ অভিব্যক্তি চাল চলন সব কিছু থেকেই তার মনে হচ্ছিল যে কিছু একটা চেপে যাচ্ছে তার কাছে। মায়েরাই তো ছেলে মেয়েদের পরিবর্তনগুলো বুঝতে পারে চট করে।
তবু নীলাদ্রি বারবার একই কথা বলে অভিযোগ করেছেন শুনে বর্ণালী আর স্থির থাকতে পারলেন না। ফুঁসে উঠে বললেন, দেখো, শুধু তোমার ছেলে বলবে না। ছেলেটা কি শুধু আমার একার নাকি? হ্যাঁ, তোমারই। ওকে কখনো তুমি আমার কাছে ঘেঁষতে দিয়েছো? বারবার তুমি আগলে আগলে রেখেছো তোমার আঁচলের তলায়। কি বললে তুমি? আমি ওকে আমার আঁচলের আড়ালে রেখে দিয়েছি? দেখো, যা করেছি আমি ওর ভালোর জন্য করেছি। পড়ার মধ্যে রেখে দিয়েছি যাতে পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট করে। মাধ্যমিকে ও সেটা করেওছে। মাধ্যমিকে ভালো করে উচ্চ মাধ্যমিকে গাড্ডু খেলে না তার কোনো দাম হয় না। আসল হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে ভালো করতে না পারলে ফিউচার হচ্ছে ফর্সা। সেটা আজকাল কেজি 1-2 এর ছাত্ররাও জানে। নীলাদ্রির এবারের অভিযোগের উত্তর দিতে সহসা থমকে যান বর্ণালী। পড়া অন্তঃপ্রাণ টিটো কেন যে 11 থেকে 12-এ উঠতে এরকম ফেল করলো সেটা অনেক ভেবেও তিনি কুলকিনারা করতে পারেননি। তিনি অবশ্য আগের মতো টিটোর পড়া দেখিয়ে দিতে পারেন না। টিটো উঁচু ক্লাসে উঠেছে সেটা একটা কারণ বটে। তাছাড়া তার অফিসেও কাজের প্রচণ্ড চাপ। হঠাৎ একটা প্রমোশন হওয়ায় বাড়ি ফিরতে রাত 8টা-9টা তার বেজে যাচ্ছে রোজ। অত দেরিতে বাড়ি ফিরে সংসারের কাজকর্ম করবেন না টিটোর পড়া দেখবেন। বাকি থাকে শুধু রবিবার। সারা সপ্তাহের যত বকেয়া কাজ ওই একটা ছুটির দিনেই তো করতে হয়। বাধ্য হয়ে একরাশ টিউটরের কাছে টিটোকে পাঠাতে হয় রোজ রোজ। এছাড়া আর কি করার আছে বর্ণালীর? ফলে নীলাদ্রির কথায় তার রাগ আরও চড়ে যায়। তিনি বলেন, কি বললে তুমি? শোনো, যখন আমার দ্বারা হচ্ছে না তখন তুমিও তোর পড়াটা একটু দেখিয়ে দিতে পারো নাকি? ছেলেটা কি শুধু আমার, তোমার নয়? নীলাদ্রি তাতে বিন্দুমাত্র নিরস্ত না হয়ে বললেন, ও, এখন ছেলেটা তোমার। ছেলেটার 12টা বাজিয়ে দিয়ে এখন তুমি তার দায়টা আমার ঘাড়ে চাপাতে চাইছো নাকি? কি বললে তুমি? আমি 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 ওর 12টা বাজিয়েছি? বর্ণালী ছটফট করে ওঠেন ভেতর ভেতর। তার গলা চড়তে থাকে। তিনি বললেন, শোনো, ছেলের যেটুকুনি হয়েছে না আমার জন্যে হয়েছে। তাতে তোমার বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নেই, তুমি বুঝলে? হ্যাঁ, নেই তো। থাকলে আজ তোমার ছেলে সই নকল করে 10 দিনের মধ্যে 60,000 টাকা তুলে নিত না। কি ছেলে তুমি তৈরি করেছো না, এবার তুমি বোঝো। ব্যাংকের লোকগুলো নিশ্চয়ই আঁচ করেছে আসল ব্যাপারটা। আমি যখন জিজ্ঞাসা করছিলাম তারা নিজেদের মধ্যে তাকাতাকি করছিল। 2-1 জন না মুচকি মুচকি হাসছিল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। এরপরে আমি লোকের কাছে কি করে মুখ দেখাবো? হ্যাঁ, যাই হোক, রাজপুত্র কোথায়, ডাকো। বর্ণালীর কান মাথা শরীর দিয়ে আগুন বেরোচ্ছে তখন। সকাল থেকে দিনটা শুরু হয়েছিল একরকম। তখন একবার ভাবাও যায়নি যে কয়েক ঘন্টার মধ্যে এইভাবে পরিস্থিতি বদলে যাবে। নীলাদ্রির সঙ্গে তার কথা কাটাকাটি প্রায় অসহ্যের পর্যায়ে চলে যাচ্ছে আজকাল। শুরু হয় খুব সামান্য একটা ব্যাপার নিয়ে, তারপর কিছুক্ষণের মধ্যে তুমুল হতে থাকে। নীলাদ্রি যেন তাকে আর সহ্য করতে পারছেন না। ইদানিং নীলাদ্রিও কিছু বললে তিনিও মেজাজ হারিয়ে ফেলছেন। আজকের ইস্যুটা তো ভীষণ সাংঘাতিক। নীলাদ্রির প্রশ্নের জবাবে তিনি বললেন, ও কোচিংয়ের বন্ধুদের সঙ্গে কোথায় যেন একটা আউটিংয়ে গেছে। কি আউটিংয়ে? বাহ বাহ, ভেরি নাইস। পড়াশোনা গোল্লায় দিয়ে রাজপুত্র প্রমোদ ভ্রমণে গেছেন। বাহ, খুব ভালো। তুমি প্রমোদ ভ্রমণ বলছো কেন? কোথাও তো বেড়াতে যায় না, মানে সেদিন শখ করে একটু বললো। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এই না হলে মায়ের আদরের ছেলে। তা কোথায় গেলেন আউটিংয়ে? বর্ণালী সহসা চুপ করে যান। এক নাগাড়ে কলহের ফলে তার শরীর অবসন্ন। ঝগড়া কোদল করা তার স্বভাবে নেই। কেন যেন তিনি অসহিষ্ণু হয়ে পড়ছেন আজকাল। আস্তে আস্তে বললেন, আসলে কোথায় গেছে সেটা বলে যায়নি, বলেছিল গতকালই ফিরে আসবে। চমৎকার! তাহলে তো তুমি আশকারা দিয়ে দিয়ে ওর ইহকাল পরকাল সমস্ত ঝরঝরে করে দিয়েছো। একটা ক্লাস 12-এ পড়া ছেলে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে কোথায় গেল সেটুকুনি খবর রাখার মতন হিম্মত তোমার নেই। যেদিন বাড়ি ফিরবে বলে যায় সেই দিন ফেরে না। লিবার্টি কাকে বলে?
এই ছেলে গোল্লায় যাবে না তো কে যাবে? হ্যাঁ? বর্ণালী কাল থেকে এমনিতেই খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল টিটো না ফেরায়। যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিল টিটোকে, কিরে কবে ফিরবি? তাতে টিটো জবাব দিয়েছিল, মা এই তো 2-3 দিনের মধ্যেই আসবো, কেন চিন্তা করছো? বর্ণালী বলেছিলেন, দেখ তোর বাবা কিন্তু ফিরে এসে তোকে না দেখতে পেলে ভীষণ রাগারাগি করবে। টিটো কথাটা গায়ে না মেখে বলেছিল, মা তোমার ভাবনার কোনো দরকার নেই, বাবা বাড়ি ফেরার আগেই আমি চলে আসব। নীলাদ্রির কাল সন্ধে ফেরার কথা, সেটা টিটো জানতো। তার আগে সে ফিরে এলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হতো না, কিন্তু এখন সমস্ত কিছু ওলটপালট। নীলাদ্রি ক্রমশ উত্তপ্ত তর হয়ে উঠছেন, তাকে সামাল দেওয়া খুব মুশকিল। দিশে না পেয়ে বর্ণালী বললেন, আসলে ও আজকে নিশ্চয়ই আসবে। তুমি এক কাজ করো, একটু স্নান খাওয়া করে নাও, মানে অনেক দেরি তো হয়ে গেছে, রুম পর্যন্ত এখনো খাইনি। রুমের কথা শুনেও নীলাদ্রি শান্ত হলেন না, বললেন, না না, আমার আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। সে তো এত বেলা হয়ে গেছে বলে বলছো, কিছু মুখে দিয়ে চলো, মার্কেটিংটা একটু সেরে আসি, পরশু তো ফাংশনের নাম শুনে আরও টক বগিয়ে ফুটতে লাগলেন নীলাদ্রি। বললেন, কি ফাংশন? কিসের ফাংশন? স্টপ অল দিস ননসেন্স। সংসার বলে যখন কিছু আর নেই তখন এই সমস্ত গিমিক আমার একদম পছন্দ হয় না। স্টপ অল দিস। সে কি? বর্ণালী বিস্ময় শঙ্কায় তাকালেন নীলাদ্রিকে দিকে, তারপর বললেন, কি বলছো তুমি এ সমস্ত? কার্ড ছাপিয়ে বাড়িতে বাড়িতে নেমন্তন্ন করা হয়ে গেছে, আর তুমি বলছো এ সমস্ত বন্ধ রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ রাখতে হবে। যে সংসারে কোনো কিছু ঠিকঠাক চলছে না তাদের এত আনন্দ ফুর্তি করার না কোনো মানে হয় না। কিন্তু তাই বলে? হ্যাঁ তাই। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। বর্ণালী সহসা স্তব্ধ হয়ে গেলেন নীলাদ্রির এ হেন ফরমান জারিতে। হতে পারে টিটোর বিশ্রী কৃত্রিকলাপে ভীষণ আঘাত পেয়েছেন তিনি। বর্ণালী নিজেও ভাবতে পারছেন না সত্যি টিটো এরকম ভয়ঙ্কর একটা কাণ্ড করতে পারে। তার মনে এখনও ক্ষীণ বিশ্বাস টিটো হয়তো টাকাটা তোলেইনি, হয়তো নীলাদ্রি কাউকে চেক ইস্যু করেছেন, এখন বেমালুম সেটা ভুলে গেছেন। কিন্তু সে কথা এখন নীলাদ্রিকে বলা যাবে না, বললে হয়তো তিনি আরও উত্তেজিত হয়ে পড়বেন। বর্ণালী এও ভাবছেন, টিটো যদি টাকাটা তুলেও থাকে নিশ্চয়ই কারো পাল্লায় পড়ে সেটা সে করেছে। জোজো আর টপ্পাকে তিনি ভালো মতো চেনেন। জোজোর বাবা কোনো একটি বড় কোম্পানির জেনারেল ম্যানেজার, হাইলি প্লেসড। 2টো গাড়ি, ওদের বিশাল ফ্ল্যাট দিয়েছে কোম্পানি। বর্ণালী একদিন জোজোদের ফ্ল্যাটে ঢুকে চমকে উঠেছিলেন ওদের বৈভব দেখে। টপ্পার বাবাও একজন বিজনেসম্যান। সল্টলেকে ওদের বাড়িটাকে নাকি এলাকার লোকের নাম দিয়েছে মোঘলে আজম। এতই জাঁকজমক আর বর্ণাঢ্য চেহারা প্রাসাদাপম বাড়িটির। এ সবই টিটোর কাছ থেকে শোনা। মাঝে মধ্যে ওরা দুজন এ বাড়িতে আসে, দেখেই বোঝা যায় কারো টাকা পয়সার কোনো অভাব নেই। তাদের পক্ষে টিটোকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা হাতানো সম্ভব নয়। তাহলে টিটো এত টাকা ব্যাংক থেকে তুললো কেন, বা তুলে কি করলো? নীলাদ্রি অনেকক্ষণ গুম হয়ে থাকার পর হঠাৎ বললেন, তোমার ছেলে যে গোল্লায় যাচ্ছে সেটা তুমি বুঝতে পারোনি, কারণ তুমি হচ্ছ ছেলের ব্যাপারে অন্ধ। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। বর্ণালী ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি? তুমি কি বুঝতে পেরেছিলে? তোমার ছেলে গোপ না গজাতেই তার বইয়ের ভেতরে মেয়েদের ফটো রাখে, তুমি জানো? বর্ণালী অবাক হয়ে বললেন, সে কি? তুমি কি করে জানলে? মানে তুমি কি ওর বইতে হাত দাও নাকি? নীলাদ্রি উষ্মা প্রকাশ করে বললেন, ওর বই বারান্দা স্ল্যাবে পড়ে থাকে, সেই বই ঘরে তুলে রাখতে যেতেই তার ভিতর থেকে ঝুরঝুর করে ঝরে পড়ল ওই সমস্ত অশ্লীল ফটো। বর্ণালীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সহসা প্রতিবাদ করতে পারেন না নীলাদ্রির অভিযোগে। একদিন তার চোখেও পড়েছিল ছবিগুলো, কয়েকটা ছবি তো সত্যি রীতিমতো অশ্লীল, চোখ পাতা যায় না। মা হয়ে ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করতেও বাধো বাধো ঠেকছিল, তবু জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা এই সমস্ত কাদের ফটো রে? টিটো তেমন গায়ে মাখিনি প্রশ্নটা।
অম্লান বদনে জবাব দিয়েছিল, মা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে মেয়েদের ছবি, জিজ্ঞাসা করার কি আছে? ছেলের মুখের দিকে তাকিয়ে বর্ণালী কি বুঝেছিলেন কে জানে। তখনকার মতো ব্যাপারটা চেপে গিয়ে ভেবেছিলেন পরে এই নিয়ে তিনি টিটোর সঙ্গে আলোচনা করবেন, কিন্তু এই নিয়ে আর আলোচনা করা হয়নি। শুধু তাই নয়, এই নিয়ে আর কোনো কথাই কোনোদিন হয়নি। নীলাদ্রি আবার বললেন, একদিন তোমার পুত্রকে পার্ক স্ট্রিটে একটা মেয়ের সঙ্গে ঘুরতে দেখলাম। সে কি? বর্ণালী নিজের মাথাটাই যেন বাই করে ঘুরে গেল। নীলাদ্রি আবার রেগে গিয়ে বললেন, হ্যাঁ, ওই মেয়েটার হিপি হিপি চেহারা, সোনালি রঙের ঝলমলে কি বিশ্রী পোশাক, টিটোর দ্বিগুণ বয়স, নিশ্চয়ই ও তাকে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছে। বর্ণালী আর কিছু ভাবতেই পারলেন না। ক্লাস 12-এ পড়া একটা ছেলে তার দ্বিগুণ বয়সী হিপি চেহারার কোনো মেয়ের সঙ্গে আউটিংয়ে গেছে, সঙ্গে বাবার সই নকল করে চেক ভাঙিয়ে 60,000 টাকা নিয়ে। তার ওপর যেদিন ফেরার কথা সেদিন ফিরল না, আজ এত বেলা পর্যন্তও নয়। তার পরের পরিণতির কথা আর তার মগজে ঢুকছে না। ফ্যাঁসফ্যাঁসে গলায় তবু বললেন, কিন্তু জোজো আর টপ্পাও তো গেছে। তারাও হয়তো এক একজন কল গার্ল নিয়ে সঙ্গে করে গেছে। এরপর আরও কি শুনতে পাবো আমি তো সেটাই ভাবতে পারছি না। অধ্যায় 2। টিটো, জোজো, টপ্পা 3 বন্ধু মিলে কোথাও আউটিংয়ে গেছে, সঙ্গে এক বা একাধিক তাদের দ্বিগুণ বয়সী মেয়ে। এরকম একটা সাংঘাতিক দৃশ্য বর্ণালীর মাথায় ঝলক দিতেই বিশ্ব ব্রহ্মাণ্ড তার অন্ধকার হয়ে এলো চোখের সামনে। সোফার পিছনটা ধরে টাল সামলালেন কোনো রকমে। তার ছেলে এত মেধাবী, মাধ্যমিকে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে কলকাতার একটা ভালো স্কুলে পড়ে। তার সহসা এতখানি অধঃপতনের কোনো কারণই খুঁজে পাচ্ছিলেন না। গোটা ঘটনাটা তার ভাবনার 1000 মাইলের বাইরে। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে হঠাৎ তাকালেন নীলাদ্রির দিকে। তিনি বললেন, তুমি এ সমস্ত কথা আমাকে এতদিন বলনি কেন? নীলাদ্রি বেশ ধমকের সুরে বললেন, আমার তো ধারণা তুমি সমস্ত ঘটনাই জানো। কি বললে? আমি সব জানি? মানে আমি জেনে শুনে সমস্ত চুপ করে বসে আছি? তুমি এটাই ভাবলে? বর্ণালী ছটফট করে উঠে বললেন, হ্যাঁ, ভাববো নাই বা কেন? আমি মাসের অর্ধেক দিন বাইরে থাকি, তাতেও যদি ওর সম্পর্কে এত খবর আমি জেনে থাকি, তাহলে তোমার পক্ষে তো অনেক তথ্যই জানা সম্ভব নাকি? হঠাৎ মনে হলো বর্ণালীর ইদানিং ঘন ঘন ফোন আসছিল টিটোর। টপ্পা আর জোজো তো করতই, মাঝে মধ্যে দুজন একজন অপরিচিত পুরুষ কণ্ঠের ফোন আসতো, বেশ ভারী আর বয়স্ক স্বর। একটা মেয়েও একদিন ফোন করেছিল টিটোকে, অদ্ভুত হাস্কি কণ্ঠস্বর। বর্ণালী সেদিন কীরকম একটা জানি খটকা লেগেছিল। ফোন এলে বেশিরভাগই টিটোই ধরতো। তখন তিনি জানতেও পারতেন না কারা ফোন করে টিটোকে। যে কদিন তিনি ধরেছেন, এমন অপরিচিত কণ্ঠস্বর তাকে বিচলিত করত। টিটোকে জিজ্ঞাসা করলে সে হেসে বলতো, ও মা, কামন, ওরা আমার বন্ধু। বর্ণালী কখনো জিজ্ঞাসা করত, কিন্তু তুই তো এই সমস্ত বন্ধুর কথা আমাকে কখনো বলিসনি টিটো। টিটো উষ্মা প্রকাশ করে বলতো, আচ্ছা মা, আমাদের ক্লাসে তো কত ছেলে পড়ে, কোচিংয়ে তো কত নতুন বন্ধু হয়েছে, সবাইকে তুমি কি করে চিনবে বলো তো? কিন্তু যেদিন প্রথম একটি মেয়ের গলা পেলেন ফোনে, সেদিন তার খটকা লেগেছিল। ফোনের ভেতর গলা শুনে ভেবেছিলেন জিজ্ঞাসা করবেন তুমি কে, পরে নিবৃত্ত করলেন নিজেকে। ব্যাপারটা অশোভন হবে এই ভেবে টিটোকে ডেকে রিসিভারটা তুলে দিয়েছিলেন তার হাতে। তবু দূর থেকে খেয়াল রেখেছিলেন টিটোর অভিব্যক্তির ওপর। বুঝতে পারছিলেন টিটো কথা বলছে খুব নিচু স্বরে। সেদিন টিটো কথা শেষ করে রিসিভার রাখতেই তিনি জিজ্ঞাসা করলেন, মেয়েটা কে রে টিটো? টিটো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, বলল, আসলে ও মা আমার এক বন্ধুর বোন। বর্ণালী ভুরু কুঁচকেছিলেন, বললেন, তাই নাকি? তো বন্ধুর বোন তোকে ফোন করলো কেন? টিটো ক্ষুব্ধ হয়ে বলল, মা, তুমি না আজকাল কিন্তু বড্ড প্রশ্ন করো।
জেড বলছিল ওর দাদা আজ কোচিংয়ে যেতে পারবে না, তো সেটা স্যারকে জানি আমি বলে দিই। কি নাম বললি? জেড? টিটো হেসে বলল, হ্যাঁ মা, ওই নামেই সবাই ওকে ডাকে। সবাই মানে? বর্ণালীর খটকা বাড়ছিল। টিটো আবার বলল সামান্য বিব্রত হয়ে, মানে সবাই মানে ওর ওই মানে বাড়ির সবাই ওকে জেড বলে ডাকে। টিটো পরক্ষণে ঢুকে গিয়েছিল ওর পড়ার ঘরে। ঘটনাটা সেই সময় খুব ভাবিয়েছিল বর্ণালীকে। টিটোর কোচিংয়ের কোনো বন্ধুর বোনই যদি হবে, তার বয়স কোনো রকমে 14-15 বেশি তো হওয়ার কথা নয়। কিন্তু যে মেয়েটা ফোন করেছিল তার গলার স্বর শুনে মনে হয়েছিল তার অনেকটাই বয়স। সেদিন একটা ক্ষীণ সন্দেহ তার মনকে কুড়ে কুড়ে খায়নি যে তা নয়। তারপরেও মেয়েটি টিটোকে ফোন করেছিল কিনা সেটা অবশ্য জানতে পারেননি। বেশিরভাগ ফোনই তো টিটোই ধরে। তবে টিটো যে আজকাল ফোন ধরে বেশ নিচু গলায় কথা বলতে শিখেছে, সেটা লক্ষ্য করে শরীরের ভেতরটা তার শিরশির করে উঠত। বর্ণালী এতক্ষণ নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলেন, তবু নীলাদ্রির অবিবেচকের মতন কথা শুনে হঠাৎ তিনি ক্ষেপে গেলেন। বললেন, সংসার যদি ঠিকঠাক না চলে থাকে সেটা কি আমার একার জন্যে? তোমার কোনো অবদান নেই? মাসের মধ্যে তুমি কদিন বাড়ি থাকো? সারা বছর তো তুমি উড়ে উড়ে বেড়াচ্ছ, এদেশ ওদেশ করছো। দেখো, উড়ে বেড়াচ্ছি আমি আমার কাজে, কোনো অকাজে নয়। কাজ? কাজ মানে তো শুধু সেমিনার আর বক্তৃতা, যেখানে থেকে যে সমস্ত ইনভিটেশন আসছে অমনি তুমি সেখানে ছুটছো। বাড়িতে আরও কটা যে মানুষ রয়েছে, তারা বেঁচে আছে না মরে গেল, সেটা দেখার তো তোমার সময়ও নেই আর তোমার ইচ্ছাটাও নেই। নীলাদ্রির মুখ দ্রুত রক্তবর্ণ ধারণ করছে। এত ক্রোধ এ সময় তার ভালো নয়, কিন্তু সকাল থেকে এত উত্তেজনার কারণ ঘটছে যে তিনি ক্রমশ আরও ছটফট করছেন। তিনি বললেন, কেন ঘুরি সেটা তোমার বোঝার মতো না জ্ঞানগম্যিনী। যদি থাকতো তাহলে তুমি সেই কথাগুলো বলতে না। কেন ঘোরো না সেটা আমার জানা হয়ে গেছে। সঙ্গে প্রতিবারই তোমার কোনো না কোনো সুন্দরী মহিলা থাকে, হয় কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, না হয় কোনো। স্টপ ইট! নীলাদ্রি গর্জে উঠে বললেন, তোমারও অফিস থেকে ফিরতে প্রতিদিন কেন রাত হয় তুমি কি মনে করো সেটা আমি জানি না? অফিস ছুটি হয় তোমার 5টায়, তারপর 7টা-8টা পর্যন্ত এমডির সঙ্গে তুমি কি করো? হ্যাঁ, সে খবরও না আমার কানে পৌঁছায়। এ হেন আচমকা অভিযোগে হঠাৎ মুখ থেকে কথা হারিয়ে গেল বর্ণালীর। এর আগে নীলাদ্রির সঙ্গে বহু বাক বিতণ্ডা হলেও এ ধরনের কোনো কথা তার মুখে শোনা যায়নি। তার মানে বহুদিন ধরে ব্যাপারটা তার ভিতরে জমা ছিল, কখনো বহিঃপ্রকাশ ঘটেনি। আজ হঠাৎ প্রবল ঝড়ের মুখোমুখি হতেই বলে ফেলেছে ভেতরে বাসা বেঁধে থাকা সন্দেহটা। বর্ণালীর মুখটা কালো হয়ে গেল। শরীরে ভেতর কোথাও একটা চিনচিনে ব্যথা শুরু হলো। শুধু বললেন, ছি। নীলাদ্রি তাতে ক্ষান্ত হলেন না। তার ভেতর আজ ভর করেছে কি একটা কালো পাহাড় দৈত্য। হাত পা তার থরথর করে কাঁপছে, চোখ লাল, কাঁপছে তার ঠোঁট দুটো। তিনি বললেন, ছি ছি বলতে তোমার লজ্জা করে না? তোমাকে রোজ অত রাতে গাড়িতে কে পৌঁছে দেয়? হ্যাঁ, ইউ ইউ ট্রেচারাস ওম্যান! বলতে বলতে হঠাৎ কথা থেমে গেল নীলাদ্রির। হাঁপাতে শুরু করলেন প্রবলভাবে। মাথাটা কেমন যেন এলিয়ে পড়ল। এর আগেও আরও 2-3বার এই ধরনের ঘটনা ঘটেছে। প্রতিবারই ডাক্তার ডাকতে হয়েছে। লক্ষণগুলো বর্ণালীর জানা ছিল বলে তখনই নীলাদ্রির কাছে ছুটে গেলেন। তাকে ঝাঁকানি দিয়ে বললেন, শুনছো? শুনছো? কি 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 হয়েছে তোমার? শুনছো? নীলাদ্রি পুরো জ্ঞান হারাননি। বর্ণালী তৎক্ষণাৎ টেলিফোনের বোতাম পুশ করে তাদের হাউস ফিজিশিয়ান ডক্টর চক্রবর্তীকে ধরলেন। ডক্টর চক্রবর্তী, একবার একটু আসবেন কাইন্ডলি আমাদের ফ্ল্যাটে, মানে খুব আর্জেন্ট। মানে উনি কেমন যেন করছেন, আমি ঠিক বুঝতে পারছি না। ডক্টর চক্রবর্তী তখন সদ্য ঘরে ফিরেছেন চেম্বার সেরে, স্নান সেরেছেন খেতে বসবেন বলে। বর্ণালীর ফোন পেয়ে উদ্বিগ্ন হলেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মানে আনকনশাস নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই আগের বারের মতন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, প্লিজ ডোন্ট ওয়ারি, আমি আসছি মিসেস মল্লিক। ডক্টর অরিন্দম চক্রবর্তী তাদের বহুদিনের হাউস ফিজিশিয়ান। নীলাদ্রি মল্লিক মাসের অর্ধেক দিন এদেশের বাইরে থাকেন। দেশে থাকলে অরিন্দম চক্রবর্তী নিত্যদিন চেক আপ করেন তাকে। তার অনুপস্থিতিতে ডক্টর চক্রবর্তী বর্ণালীদের স্বাস্থ্য অভিভাবক। মিনিট 10 লাগলো ডাক্তার পৌঁছতে। এসবের মধ্যে বর্ণালী নীলাদ্রিকে ধরে ধরে নিয়ে গেলেন শোবার ঘরের বিছানায়। কোনো ক্রমে শুয়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান চালু করে দিলেন। ততক্ষণে তার নিজের শরীরটাও কাঁপতে শুরু করেছে। সকাল থেকে কিছু না খাওয়া, তারপর এক নাগাড়ে উত্তেজনা, অপমান, লজ্জা, আশঙ্কা সমস্ত মিলিয়ে তারও চেতনা লুপ্ত হওয়ার পথে। তবু ডাক্তারের সামনে টান টান স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। ডাক্তার ততক্ষণে নীলাদ্রির হৃৎপিণ্ড, রক্তচাপ ইত্যাদি পরখ করে দেখতে লাগলেন। তারপর বললেন, আচ্ছা মিসেস মল্লিক, কোনো উত্তেজনার কারণ কি ঘটেছিল? বর্ণালী লুকোতে পারলেন না, তার নিজের শরীরেও তখন প্রচণ্ড উত্তেজনা বইছে। ডাক্তারের তীক্ষ্ণ দৃষ্টি নিশ্চয়ই সেটা এড়ায়নি। তিনি বললেন, হ্যাঁ আসলে টিটো দিন কয়েক আগে বন্ধুদের সঙ্গে আউটিংয়ে গেছে, এখনো ফেরেনি। তাই নিয়ে হঠাৎ উনি খুব রাগারাগি শুরু করে দিলেন। ওহ, এই তো সমস্যা হয়েছে মিসেস মল্লিক। আমি ওকে পই পই করে বললাম যে কোনো অবস্থাতেই আপনি উত্তেজিত হবেন না। উনি তো আর শুনবেন না। বলতে বলতে প্রেসক্রিপশন করে বললেন, দেখুন আপাতত কোনো ভয় নেই, তবে কয়েকদিন কমপ্লিট বেড রেস্টে উনি থাকবেন। বলে ভিজিট নিয়ে বিদায় নিলেন। বর্ণালীর ভেতর তখন অসহ্য দাহন। নিমন্ত্রিতদের কাছে তিনি কি করে মুখ দেখাবেন বলে, শুধু তাই নয়, টিটোর কথা ভেবেও তার শরীরটা জ্বলছে। ফ্ল্যাটের মধ্যেকার অসহ্য পরিবেশে দগ্ধ হতে হতে তার হঠাৎ মনে হলো, টিটোর কোনো বন্ধুর বাড়িতে একটা টেলিফোন করলে কেমন হয়। তক্ষুনি জোজোর বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলেন। একটু পরে জোজো লাইনে এলো। বলল, ইয়েস, জোজো বলছি। হ্যাঁ জোজো, আমি টিটোর মা বলছি। তুমি কখন ফিরলে জোজো? মাসিমা, আমি কাল রাতে ফিরলাম। কাল রাতে? তাই নাকি? কিন্তু টিটো তো তোমার সঙ্গেই গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ মাসিমা, মানে আমাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু মানে আমি আগের ট্রেনে ফিরেছি, তো ওরা বলল যে পরের ট্রেনে আসবে, তা আসেনি। না। আচ্ছা তোমরা কোথায় গিয়েছিলে? জোজো সে কথা এড়িয়ে গিয়ে বলল, মাসিমা আপনি ভাববেন না, টিটো নিশ্চয়ই আজ আজ আসবে। বর্ণালীর ভেতরটা কিরকম অস্থির অস্থির করে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা জোজো তোমাদের সঙ্গে আর কে কে গিয়েছিল, মানে টপ্পা যায়নি? হ্যাঁ হ্যাঁ মাসিমা, টপ্পাও গিয়েছিল, আরও 2-3 জন, তাদের সবাইকে তো আপনি চিনবেন না না। তা টপ্পা কি ফিরেছে? না মাসিমা, টপ্পাও তো বলল যে ওরা একসঙ্গেই আসবে। কেন? জোজো, মানে তোমরা গেলে একসঙ্গে, তো ফেরার সময় কেন এরকম? আসলে মাসিমা কি বলবো, আমার একটু তাড়া ছিল, তাই চলে এলাম। তো ওরা বললো যে পরের ট্রেনে একসঙ্গে সব ফিরবে। তো ফিরবে বললো, তো ফিরলো না কেন? মানে আমার খুব চিন্তা হচ্ছে জোজো, টপ্পাদের বাড়িতে একবার ফোন করে কি দেখবো? না মাসিমা, ফোন করে কোনো লাভ নেই, আমি জানি টপ্পা ফেরেনি। কি? তুমি জানো টপ্পা ফেরেনি? বর্ণালী বিস্মিত হয়ে বললেন, না না মাসিমা, আপনার কোনো চিন্তা নেই, ওরা ঠিক ফিরে আসবে, আপনি দেখবেন। বর্ণালী রিসিভার হাতে নিয়ে থম হয়ে দাঁড়িয়ে রইলেন। কয়েকজন একসঙ্গে আউটিংয়ে গিয়েছিল, তার মধ্যে হঠাৎ একজন বাড়ি ফিরে এলো, বাকি কজন পরের ট্রেনে আসবে বলল, অথচ এলো না, সারাদিনেও এলো না। তাহলে তাদের কি হলো? একটু আগে যে প্রশ্নের জবাব তিনি পাননি, সেটাই আবার জিজ্ঞাসা করলেন, তা হ্যাঁ জোজো, তোমরা কোথায় গিয়েছিলে সব? জোজো এবারও প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, না মাসিমা, খুব দূরে কোথাও নয়, মানে এমনও তো হতে পারে যে কোনো কারণে ওরা ট্রেনটা ধরতে পারেনি, তো আজ খেয়ে দিয়ে বেরোতে পারে। রাখি মাসিমা। পরক্ষণে ওপাশে রিসিভার রেখে দেওয়ার শব্দ। তাতে বর্ণালী আরও বিভ্রান্ত। জোজো যে কিছু একটা তথ্য চেপে যাওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টিটো বেরোবার সময় বলে যায়নি সে কোথায় যাচ্ছে। জোজো এখনও গোপন রাখার চেষ্টা করছে জায়গাটার নাম। কোনোটাই তার কাছে ভালো ঠেকছে না।
পাশে তিনি বেশি চাপাচাপি করেন, তাই জোজো রিসিভারটা তাড়াতাড়ি রেখে দিল। সমস্ত ব্যাপারটা উল্টো পাল্টা ভেবে মাথার ভেতরটা বর্ণালীর কেমন যেন পাগল পাগল করে উঠল। সন্ধ্যের পর বর্ণালীর টেনশনের পাড়া ক্রমাগত ঊর্ধ্বমুখী হলো। সন্ধ্যে 7টা বাজে, 8টা বাজে, 9টাও একসময় বেজে গেল, কিন্তু টিটো বাড়ি ফিরল না। তখনও ভাবছেন যত রাতই হোক টিটো নিশ্চয়ই ফিরবে। কিন্তু সেদিন রাত 11টা বেজে গেল, তখনও টিটো ফিরল না দেখে বর্ণালী অত রাতেই আবার ফোন করলেন জোজোর বাড়িতে। আশ্চর্য হয়ে শুনলেন জোজো নাকি কোনো আত্মীয়র বাড়িতে গেছে সন্ধ্যের পর। কথাটা তার অবিশ্বাস্য মনে হলো। বিপর্যস্ত হয়ে গেলেন বর্ণালী। জোজো ওর বাড়ি থেকে বোধহয় ঠিকঠাক কথা বলছে না। বাধ্য হয়ে ফোন করলেন টপ্পাদের বাড়ি। টপ্পাদের বাড়িতে কেউ ফোনই ধরল না। কি আশ্চর্য! টপ্পার বাবা কি বাড়িতে নেই? বর্ণালী জানেন টপ্পার মা নেই, বাবা ফেরেন অনেক রাতে, কিন্তু রাত 11টা বেজে গেছে, এখনও কেন ফেরেননি? জোজোর মা একদিন তাকে চুপি চুপি বলেছিলেন টপ্পার মা নেই বলে টপ্পার বাবা নাকি প্রায় রাতে ফেরেন না। কোথায় কাটান কে জানে। বর্ণালীর ভেতরে ভীষণ কাঁপন। কি করবেন ভেবে উঠতে পারছেন না। নীলাদ্রি কোনো দিনই বাড়ির কোনো ব্যাপারে মাথা ঘামান না, আর এখন তো বাড়িতে থেকেও নেই। যা ভাববার যা করবার বর্ণালীকে সব একাই করতে হবে। এখন তার সামনে ত্রিমুখী সংকট। এক, টিটো কাল রাতে ফেরার কথা ছিল কিন্তু ফেরেনি, অথচ জোজো ফিরেছে। আজ সারাদিনেও টিটো ফিরল না। টপ্পা ফিরেছে বলে মনে হলো না। ওদের দুজনের বিষয়ে জোজো তার কাছে কিছু একটা চেপে যাচ্ছে। 2, নীলাদ্রিকে কোনো ক্রমে ঘটনাটা জানতে দেওয়া যাবে না। বলতে হলো ওরা কাল ফিরবে। 3, পরশু শুক্রবার রুমরুমের জন্মদিনের উৎসব বন্ধ। এখন প্রত্যেক নিমন্ত্রিতকে ফোন করে জানাতে হবে না আসার জন্যে। তখন কত যে অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে কে জানে। অধ্যায় 3। কাঠরঙা সানমাইকা লাগানো মস্ত সেক্রেটারিয়েট টেবিলের ওপর ঝুঁকে পড়ে ডাক ফাইল দেখছিল গার্গী। প্রতিদিন অফিসের প্রথম ঘন্টায় 30 থেকে 50 খানা চিঠি তাকে দেখতে হয়। ডাক ফাইল থেকে আন্দাজ করা যায় তাদের প্যারাডাইস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের খ্যাতি কত দূর দূর এলাকায় প্রসারিত হয়েছে। ঠিক সেই সময় গার্গীর চেম্বারের দরজা খুলে ঢুকলো তার পিয়ালি। অন্য সময়ের মতো তার হাতে ডিকটেশন নেওয়ার খাতা পেন্সিল নেই। গার্গী অবশ্য তাকে ডাকেও নি ডিকটেশন নেওয়ার জন্যে। পিয়ালি নিজেই ঢুকেছে, ঢুকে মুখ নিচু করে কি যেন একটা বলবে বলবে করছে। গার্গীর তৎক্ষণাৎ মনে পড়ে যায় পিয়ালি কয়েকদিন আগে হাসি হাসি মুখে একটা চমৎকার কার্ড এগিয়ে দিয়ে তাকে বলেছিল, ম্যাডাম রুমরুমের জন্মদিন কিন্তু আগামী 30শে জুন, আপনাকে অবশ্যই আসতে হবে, দিদি কিন্তু খুব করে বলে দিয়েছে। তার পরের দিনই পিয়ালির দিদি বর্ণালী ফোন করে বলেছিলেন, আসবেন কিন্তু মিসেস চৌধুরী, আপনার কথা পিয়ালির মুখে অনেক শুনি, এখন ফার্স্ট আওয়ারে পিয়ালির নত মুখে প্রবেশ দেখে সম্ভবত তাকে দিনটার কথা তার স্মরণ হয়ে গেল। আজ 28শে জুন, আর 2 দিন পরেই। কিন্তু পিয়ালির নত নেত্রপাত ও মৌনতা দেখে কেমন জানি একটা খটকা লাগলো গার্গীর। কি যেন বলতে চাইছে অথচ পারছে না। তৎক্ষণাৎ তার না কথা বলার অনেকখানি যেন বুঝে ফেলল গার্গী। অবাক হয়ে বলল, কি হয়েছে পিয়ালি? পিয়ালি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। খুব নরম মনের মেয়ে সে, ভারী মিষ্টিও, কিন্তু এত বছর তার কাছে চাকরি করছে, কখনো চোখের জল তাকে ফেলতে দেখেনি। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ পেয়েছে ফোনে। চেয়ার থেকে চট করে উঠে এগিয়ে গেল 23-24 বছরের তরুণীটির দিকে। কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওই চেয়ারে বসো তো, কি হয়েছে বলো। কোমরে গুজে রাখা এক রত্তি সবুজ রুমালটা বার করে চোখ মুছতে মুছতে পিয়ালি বলল, ম্যাডাম রুমরুমের জন্মদিনের ফাংশনটা আর হবে না। সে কি, হচ্ছে না মানে? গার্গীর চোখে বিস্ময়।
চোখ মুছতে মুছতে শুধুই মাথা নেড়ে চলছে, কিছুই বলতে পারছে না। গার্গী আশঙ্কা হচ্ছিল বাড়ির কেউ অথবা কোনো আত্মীয় স্বজন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে কিনা, অথবা অন্য কোনো বিপদ। নইলে বছর দশেকের একটি বালিকার জন্মদিনের উৎসবের আয়োজন করেও কেন সেটা বাতিল করা হলো, বিশেষ করে কার্ড ছাপিয়ে বহু জনকে নেমন্তন্ন করার পরে। বর্ণালী পিয়ালির চেয়ে অন্তত 14-15 বছরের বড়। ওদের দুজনের মধ্যে একটা ভাই আছে যিনি দীর্ঘকাল বসবাস করছেন দিল্লিতে। তার সঙ্গে বর্ণালী বা পিয়ালির তেমন কোনো যোগাযোগ নেই। পিয়ালির অভিভাবক বলতে তার দিদি বর্ণালী বা জামাইবাবু নীলাদ্রি মল্লিক। বর্ণালী কাজ করেন একটা কর্পোরেট সংস্থায়, চাকরিটা পিআরওর, বেশ ভালোই মাইনে পান। নীলাদ্রি মল্লিক কলকাতার একটি সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী। দেশে বিদেশে তার খুব নামডাক। দারুণ ব্যস্ত মানুষ। 2-3 মাস অন্তর বিদেশের নানা শহরে তাকে যেতে হয়। যতক্ষণ এদেশে থাকেন প্রতি মাসে অন্তত 2-1 বার তাকে হিল্লি দিল্লি ঘুরতেই হয়। নীলাদ্রি মল্লিকের এত ব্যস্ততা, তার স্ত্রী বর্ণালীর চাকরিটাও কম গুরুত্বপূর্ণ নয়। এহেন ব্যস্ত দম্পতির 2টো পুত্রকন্যাই কিন্তু দারুণ মেধাবী। স্কুলের রেজাল্ট অতীব প্রশংসনীয়। পুত্র চিত্রায়ন মাধ্যমিকে 90% বেশি নম্বর তুলে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। তাতেও সে স্ট্যান্ড করেনি পরীক্ষায়। তার পাহাড় প্রমাণ নম্বর শুনে গার্গী হা হয়ে গিয়েছিল। ভাবছিল আজকাল পরীক্ষায় এত ছড়াছড়ি নম্বরে, রুম রুম নাকি বিদ্যায় বুদ্ধিতে তার দাদাকেও ছাড়িয়ে যাবে। গার্গী শুনতে শুনতে কখনো মন্তব্য করেছে, না পিয়ালি, তোমার দিদির ফ্যামিলিটা কিন্তু বড্ড জুয়েল। পরিবারে 4 জন সদস্যই 4 জনই সুপারস্টার। মাত্র কিছুদিনের মধ্যে সেই সুপারস্টার পরিবারে যে এরকম একটা বিপর্যয় ঘনিয়ে আসবে সেটা গার্গী ভাবতেই পারেনি। পিয়ালি তার কাছে কিছুই লুকোয় না। টিটোর হঠাৎ আউটিংয়ে যাওয়া, নির্ধারিত সময়ে না ফেরা, তার বাবার চেক বই অন্তর্হিত হওয়া, সেই চেকে নকল সই করে 60,000 টাকা তুলে নেওয়া, সবই একে একে বিবৃত করল গার্গীর কাছে। সব শেষে বলল, জানেন ম্যাডাম, এই নিয়ে কাল দিদি আর নীলাদ্রিদার মধ্যে দারুণ ঝগড়া হলো। তাতে নীলাদ্রিদা তো অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন, আর দিদি পাথরের মতন ঘরে বসে আছে। অফিস টফিস সবই বন্ধ। তো তুমি বলছো কাল রাতে টিটো ফেরেনি, মানে তারপর আজও তার কোনো খবর নেই? হ্যাঁ গার্গীদি, আজ সকালেই তো খবর পাওয়া গেছে। সকালে ফোন করেছিল দিদিকে, বলেছে মা তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি ভালো আছি। তবে বিশেষ কারণে 2-1 দিনের মধ্যে আমি বাড়ি ফিরতে পারছি না, ফিরে গিয়ে আমি সব বলবো। গার্গী অবাক হয়ে বলল, তাই নাকি? তারপর? তো দিদি জিজ্ঞাসা করেছিল যে তুই কোথা থেকে ফোন করছিস, তো তাতে বলেছে যে কলকাতার ভিতরেই আমি আছি, কিন্তু জায়গাটার নাম বলেনি, শুধু বলেছে যে বাড়ি ফিরে এসে সব কথা বলবে। আশ্চর্য তো। তো কিডন্যাপিং নয় তো? না বোধ হয় গার্গীদি, তবে কিছু বলা যায় না, কিন্তু কিডন্যাপিং হলে তো বলতো। দিদি বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যে তোর কোনো বিপদ আপদ হয়নি তো, তো তাতে বলেছে না কোনো বিপদ হয়নি, ভালোই আছে, এই সমস্ত বলেছে। পিয়ালি সমস্ত ব্যাপারটা কতটা জানে কতটা জানে না তা গার্গী এখনো অবগত নয়। তার মনে এই মুহূর্তে ভিড় করছে সহস্র প্রশ্নের জটাজাল। সেগুলোর কতটুকু পিয়ালি জানে তা সংগ্রহ করাই হচ্ছে আপাতত গার্গীর অভীষ্ট। সেগুলো একটা একটা করে রাখতে শুরু করলো সে পিয়ালির সামনে। আচ্ছা, তুমি যে বললে যে কাল রাত 11টার পরে তোমার দিদি জোজোকে ফোন করেছিলেন, তো তখন জোজোদের বাড়ি থেকে জানানো হয়েছিল যে জোজো কোনো আত্মীয়র বাড়িতে রাতে থাকতে গেছে। আচ্ছা, তারপর আজ সকালে কি জোজো ফিরেছে? না গার্গীদি, দিদি আজ সকালেও ফোন করেছিল ওদের বাড়িতে। আচ্ছা, টপ্পাও কি ফিরেছে? না, সে তো টোটোর সঙ্গে ফিরবে এমনই জানিয়েছিল কিন্তু জোজো। আচ্ছা, টপ্পাদের বাড়ি থেকে এর মধ্যে ফোন করেছিল তোমার দিদির বাড়িতে? হ্যাঁ গার্গীদি, করেছিল, মানে কাল রাত ওই 9টার পরে একবার, আর আজ সকাল 8টায় একবার। তো জানতে চাইছিল যে টিটো বাড়ি ফিরেছে কিনা।
ওরাও গার্গীদি টপ্পার কোনো খোঁজ কিন্তু পাচ্ছে না। তার মানে পিয়ালি টিটো তার বাড়িতে ফোন করেছে কিন্তু টপ্পা করেনি, ফলে টপ্পাদের বাড়ির সবাই আরও দুশ্চিন্ত, তাই না? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। মানে আমার দিদি তো কাল সারাদিন কিছুই খায়নি। আমি সকালে গিয়ে অনেক জোরজার করে একটু দুধ পাউরুটি খাইয়ে আসলাম। একটু আগে গার্গী নিজেকে ব্যস্ত রেখেছিল অফিসের কাজে। হঠাৎ তার চেম্বারে পিয়ালির প্রবেশ, টিটোর কার্যকলাপ শোনা, অতঃপর তার অস্তিত্ব এখন এক ঝটকায় সরে এসে প্রবাহিত হচ্ছে সুইস পার্কের একটি বহুতল ফ্ল্যাট বাড়িতে। ঘটনাটা দু চারবার মগজে চলকে নিয়ে গার্গী পরক্ষণে আবার বলল, আচ্ছা, কিন্তু রুমে জন্মদিনের উৎসব এভাবে বন্ধ হয়ে যাওয়ায় আমার খুব খারাপ লাগছে পিয়ালি। পিয়ালি ম্লান হেসে বলল, আজ সকালে দিদি যখন টেলিফোন করছিল রুমের বন্ধুদের বাড়ি এক এক করে জন্মদিনের অনুষ্ঠানটা বাতিল করে দিচ্ছিল, তখন কি বলবো, রুম এত কাঁদছিল ঝরঝর করে, ওর বিছানায় উল্টো পাল্টা হয়ে কাঁদছিল মেয়েটা। আচ্ছা পিয়ালি, আমি যদি আজ বিকেলের দিকে তোমার দিদির বাড়িতে যাই, মানে ওরা কি কিছু মনে করবেন? পিয়ালির মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, বলল, গার্গীতে আপনি যাবেন ওদের বাড়ি? হ্যাঁ, মানে আমি যদি যাই তাহলে কি ওনারা খুব অসন্তুষ্ট হবেন? না না, কি বলছেন, দিদি ভীষণ একা হয়ে গেছে। নীলাদ্রিদা কাল সেই যে শয্যা নিয়েছে আর এ ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেনি। আপনি গেলে বরঞ্চ দিদি একটু ভরসা পাবে। তা তোমার নীলাদ্রিদা কেমন আছেন এখন? অনেকটাই সুস্থ। আসলে কাল ভীষণ উত্তেজিত হয়ে পড়ায় ব্লাড প্রেশারটা ভীষণ বেড়ে গিয়েছিল। তো ডাক্তার পরে বলেছিলেন দিদিকে যে এই সমস্ত ক্ষেত্রে নাকি না শিরা ছিঁড়ে নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হয়। জামাইবাবু খুব বেঁচে গিয়েছেন। ডাক্তারের নির্দেশে ওর কাছে টিটো সম্পর্কে কোনো কথাই কিছু আর দিদি বলছে না। তাই নাকি? তো তোমার দিদিকে উনি কিছু জিজ্ঞাসা করছেন না? না, আসলে কি বলবো, মানে নীলাদ্রিদা হঠাৎ কেমন জানি একটা নিজের ভেতরে গুটিয়ে নিয়েছে, স্তব্ধ হয়ে গেছে। হয়তো প্রবল শক পেয়ে এটা হয়েছে। তারপর মানে দিদি একাই এখানে ওখানে টেলিফোন করে জানতে চাইছে সব টিটোর খবর। তাই নাকি? তা কার কাছ থেকে খবর নিয়েছেন? ওই জোজো আর টপ্পাদের বাড়িতে তো নিচ্ছেই, তাছাড়া ওদের ওই জিষ্ণুদার কাছেও নিয়েছে। জিষ্ণুদা? তিনি কে? আসলে ওরা যে কোচিংয়ে পড়ে সেখানকার টিচার, মানে অঙ্কের টিচার। অঙ্কের টিচার শুনে গার্গীর কৌতূহল সামান্য উথলে ওঠে। সে নিজেও তো পিওর ম্যাথামেটিক্স নিয়ে বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়েছিল। জিষ্ণুদা সে একই সাবজেক্টের টিচার জেনে তার সঙ্গে কিছুটা নৈকট্য বোধ করল গার্গী। বলল, আচ্ছা, জিষ্ণুদার কাছে তোমার দিদি কেন টেলিফোন করলেন? আসলে গার্গীদি জানতে চাইছিল দিদি যে মানে উনি ওই আউটিংয়ের ব্যাপারটা জানেন কি না। তাই নাকি? তা জিষ্ণুদা কি বললেন? জিষ্ণুদা তো বললেন যে ওরা বলেছিল, হ্যাঁ বলেছিল বেড়াতে যাওয়ার কথা। তো জিষ্ণুদা এটা বলতে পেরেছেন যে ওরা তিনজন ছাড়া ওর কোচিংয়ে আর কেউ ওদের কি সঙ্গে গিয়েছিল? আসলে গার্গীদি জিষ্ণুদা দিদিকে বলেছেন যে ওর কোচিংয়ে সকাল বিকাল মিলিয়ে প্রায় 60 জন ছাত্র তো পড়ে, তো অনেকগুলো ব্যাচ হয়। কোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টারও কিন্তু থাকে না কোচিংয়ে, আর সমস্ত ছাত্রের আলাদা আলাদাভাবে মনে রাখা ওর পক্ষে সম্ভব নয় কে কবে এসেছিল। তবুও টিটোদের ওপর নাকি কিছুদিন থেকে উনি নজর রাখছিলেন, মানে একটা বিশেষ কারণে। গার্গী তীক্ষ্ণ স্বরে বলল, তাই নাকি? তো কি কারণ? আসলে তিনজনেই ক্রমাগত মানে অমনোযোগী হয়ে পড়ছিল লেখাপড়ায়। তা তা সেটা জিষ্ণুদা মানে তিনি গার্জেনদের কেন জানাননি? না, সেটাই আসলে দিদি জিজ্ঞাসা করেছিল জিষ্ণুদাকে। তো জিষ্ণুদা বলেছেন যে ওরা তিনজনেই তাকে মানে প্রমিস করেছিল যে নেক্সট এক্সামে ঠিক মেকআপ করে নেবে। গার্গী বলল, আশ্চর্য তো। কিন্তু আসল প্রশ্নটা জবাব বোধহয় জিষ্ণুদা দেননি, যে ওদের তিনজনের সঙ্গে আর কেউ গিয়েছিল কিনা ওদের কোচিং থেকে। আসলে গার্গীদি একটা অদ্ভুত উত্তর কিন্তু উনি দিয়েছেন, মানে বলেছেন যে ওরা বলাবলি করছিল যে আরও দুজন ওদের সঙ্গে যাওয়ার কথা। তাদের একজনের নাম ওয়াই আর একজনের নাম জেড। কি? ওয়াই জেড? কি বলছো, এরকম নাম তো শোনা যায় না। মানে নাম তো নয়, এটা তো একটা অ্যালফাবেট। মানে
তা ওরা কি মানে ওই কোচিংয়ে পড়ে? না না গার্গিদি, বাইরের কেউ, মানে জেডের নাম শুনে তো দিদির সে কি ভীষণ কান্না। গার্গী চমকে উঠে বলে, কেন কান্না কেন? আসলে জেড নাকি একটা মেয়ের নাম, মানে টিটোকে প্রায় ফোন করতো, তো টিটো বলতো যে ওর কোনো বন্ধুর বোন, কিন্তু দিদি বলল যে মেয়েটার গলার স্বর নাকি কোনো অল্প বয়সী মেয়ের নয়, মানে টিটোর দ্বিগুণ নাকি বয়স। এবার গার্গী স্তম্ভিত হওয়ার পালা। টিটো মাত্র ক্লাস 12-এর ছাত্র, বলা যায় এখন তার বয়স সন্ধির কাল। এই বয়সটা ছেলেমেয়ের পক্ষে ভীষণ বিপজ্জনক, বকে যাওয়ার পক্ষে তো যথেষ্টই। আদর্শ একটা বয়স। এই বয়সে অনেক ব্রিলিয়ান্ট ছেলেও নানা কারণে ভীষণ বিগড়ে যায়। অনেক বাবা মাই তাদের ছেলে মেয়েদের চোখে চোখে রাখার চেষ্টাও করেন, কিন্তু ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, কোচিংয়ে যায়, কেউ খারাপ হতে চাইলে তাদের গতিরোধ করা সম্ভব নয়। কিন্তু টিটোদের ঘটনাটা ভারী অদ্ভুত মনে হলো গার্গীর। 3টে কিশোর বাইরে বেড়াতে যাওয়ার সময় তাদের চেয়ে ঢের বেশি বয়সের মেয়েদের নিয়ে গেছে। এর মধ্যে একটা বিকৃত রুচির গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওয়াই, তো ওয়াইয়ের কথা কি তোমার দিদি জানেন? না গার্গীদি, দিদি বলেছে ও নিশ্চয় একটা মেয়েই হবে। তবু যেন অঙ্কটা পুরোপুরি মিল ছিল না। টিটো টপ্পা জোজোর সঙ্গে ওয়াই আর জেড, অর্থাৎ 3জনের সঙ্গে 2জন। জিষ্ণুদা 2জনের কথা বলেছেন, কিন্তু এমনও তো হতে পারে আরও একজন গিয়েছিল ওদের সঙ্গে। সমস্ত ঘটনাটা মাথায় তোলপাড় করে অনেকগুলো ভাবনা জট পাকিয়ে গেল গার্গীর ঘিলুর ভেতর। 1 নম্বর, ওয়াই আর জেডের আসল নামটা কি? 2 নম্বর, টিটোরা কি ইচ্ছে করেই তাদের কোনো নাম ব্যবহার করে যাতে অন্য কেউ তাদের পরিচয় না জেনে ফেলে? 3 নম্বর, জেড কি সত্যি টিটোর কোনো বন্ধুর বোন, নাকি টিটো মিথ্যা কথা বলছে? অবশ্য এক্ষেত্রে মিথ্যে বলাটাই কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, টিটো যেই রকমভাবে বহু টাকা হাতিয়ে নিয়ে গেছে বাবার ব্যাংক থেকে, বাকি 2টো কিশোরও কি তাই করেছে, না টিটো একাই এটা করেছে? একরাশ কুয়াশায় ঢেকে গিয়ে গার্গী তখন বেরোবার পথ খুঁজছিল। হঠাৎ পিয়ালি তাকে ভরিয়ে দিল সহস্র জিজ্ঞাসায়। আস্তে আস্তে বলল, ঠিক আছে, শোনো পিয়ালি, আজ বিকেলেই একবার তোমার দিদির বাড়ি আমি যাব। আমি রুমের জন্য কয়েকটা বইও কিনে ফেলেছি, সেগুলো ওকে পড়তে দিয়ে আসবো। আর টিটোর ব্যাপারে তোমার দিদির কাছে আরও কিছু আমার জিজ্ঞাস্য আছে, দেখি কোনো কিনারা করতে পারি কিনা। আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আবার কাল নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। সাথে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।